গল্পের শুরুতে আমরা এক নিউ কাপল ম্যাট এবং নাদিয়াকে দেখি, যারা তাদের নতুন বাড়িতে থাকার জন্য এসেছে। বাড়িটি ছিল এক নির্জন একটি জায়গায়, যেখানে আশেপাশে কোনো অন্য বাড়ি বা জনবসতি একেবারেই ছিল না। এই কারণেই খুব অল্প দামেই তারা এই বাড়িটিকে কিনতে পেরেছে। শহরের জঞ্জাট এবং দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতেই ম্যাট এবং নাদিয়া একটি শান্ত বাড়ি খুঁজছিল। তাই তারা যখন এই বাড়িটিকে দেখল তখন খুব তাড়াতাড়ি তাদের পছন্দ হয়ে যায়। তারা যখন এই বাড়ির ভিতরে প্রবেশ করে তখন বাড়িটি খুব খারাপ অবস্থায় ছিল। মনে হচ্ছিল এটি বহু বছর ধরে খালি পড়ে আছে। তাই তারা প্রথমেই দুজনে মিলে আর দেরি না করে বাড়িটি পরিষ্কার করার কাজ শুরু করে দেয় এবং ম্যাট জানালা দিয়ে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ফেলে দিতে থাকে। ঠিক তখনই রান্নাঘর পরিষ্কার করার সময় নাদিয়া একটি মরা পাখি দেখতে পায়, যেটিকে দাফন করার জন্য সে বাইরে নিয়ে আসে। কিন্তু তখনই উপর থেকে জানালা দিয়ে ম্যাট নাদিয়াকে ডাকে। তার ডাক শুনে যখনই নাদিয়ার মনোযোগ ম্যাটের দিকে চলে যায় এবং এরপর যখন সে পাখিটির দিকে তাকায় তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। দেখে পাখিটি অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে। এটা দেখে নাদিয়ার কাছে কিছু একটা অদ্ভুত লাগে যে হঠাৎ করে পাখিটা গেল কোথায়। অন্যদিকে ম্যাটও ঘর পরিষ্কার করতে করতে দেওয়ালে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যেটা দেখার জন্য সে ওয়ালপেপার ছিঁড়ে সরিয়ে দিতেই সেখানে ম্যাট একটি বড় লোহার দরজা দেখতে পায়, যা খোলার জন্য চাবির প্রয়োজন ছিল। তবে চাবি তো তাদের কাছে ছিল না। তখন তার মনে পড়ে অপ্রয়োজনীয় জিনিসগুলি সে বাইরে ফেলে দিয়েছে, হয়তো সেখানেই থাকতে পারে চাবিটি। ম্যাট এখন সেই দরজার চাবি খুঁজতে শুরু করে এবং বাইরে খুঁজতে খুঁজতে আবর্জনার মধ্যে চাবিটি খুঁজে পেয়ে যায়। এরপর সে চাবিটি দরজায় ঢুকিয়ে দরজা খুলে দেয়, কারণ এই রকম অদ্ভুত দরজা দেখে যে কারোর মনে কৌতূহল জন্মাতে পারে। নাদিয়াও ইতিমধ্যে সেখানে পৌঁছে যায়। তারা দুজনেই দেখে যে ভিতরে একটি কালো ঘন অন্ধকার একটি ঘর রয়েছে এবং যেই তারা দুজনেই সেই ঘরের ভিতরে প্রবেশ করে তখনই অদ্ভুতভাবে বাইরের সব লাইট জ্বলতে নিভতে শুরু করে। এটা দেখে তাদের দুজনের কিছু একটা গন্ডগোল মনে হয়। ম্যাট মনে করে হয়তো কারেন্টের কোনো সমস্যা আছে। তাই এই সমস্যা দূর করার জন্য ম্যাট বলে যে আমাদের একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং নাদিয়া সেই ঘরের কাছে একা থেকে যায়। নাদিয়া ভাবে যে এই ঘরে একা যাওয়া কি তার উচিত হবে, কিন্তু তারপর নাদিয়ার কিছু অদ্ভুত ভয় অনুভূতি হয়। তাই সেও ম্যাটের পিছন পিছন চলে যায়। এভাবে রাত কেটে যায় এবং পরের দিন নাদিয়া একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে ডাকে। কিছুক্ষণ পর কারেন্টের এই সমস্যা দূর করার জন্য একজন ইলেকট্রিশিয়ান আসে, যে বাড়ির লাইট চেক করতে করতে নিচের বেসমেন্টে পৌঁছে যায় এবং সেখানকার দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়, কারণ পুরো বেসমেন্টটি কারেন্টের তারে ভরা ছিল এবং এমন কোনো জায়গা ফাঁকা ছিল না যেখানে তার ছিল না। এই তারগুলি দেখতে খুবই পুরনো দিনের লাগছিল এবং ইলেকট্রিশিয়ানও বলে যে সে আজ পর্যন্ত এমন জিনিস কখনো দেখেনি। তো যাই হোক, ইলেকট্রিশিয়ান কোনো মতে বাড়ির লাইট ঠিক করে দেয়। তবে যাওয়ার সময় সে ম্যাটকে এক অবাক করা ঘটনার কথা বলে। সে বলে, শেষ পর্যন্ত তুমি এই বাড়িটাই কেন কিনলে? এই বাড়ির আগের মালিককে এই বাড়িতেই খুন করা হয়েছিল এবং সেই দিনের পর থেকেই কেউই এই বাড়িতে থাকতে রাজি হয় না। এটা শুনে ম্যাট খুব ভয় পেয়ে যায় এবং এই বাড়ির সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে। রিসার্চের সময় ইন্টারনেটে ম্যাট একটি পুরনো নিউজ আর্টিকেল খুঁজে পায়, যেখানে থমসন ফ্যামিলির সম্পর্কে বলা হয়েছিল, যারা ছিল একটি দম্পতি। আর্টিকেলে লেখা ছিল যে এই বাড়িতে বসবাসকারী দম্পতিকে তাদের নিজের ছেলেই খুন করেছিল, যার নাম হলো জন। তদন্তের সময় জন পুলিশকে বড়ই অদ্ভুত কথা বলেছিল যে এই বাড়িটি আমাকে দিয়ে এই খুনগুলি করিয়েছে। তবে এসব কথা কি আসলেই কেউ বিশ্বাস করবে? ঠিক একইভাবে এটা দেখে ম্যাটের কাছে এটি একটি মিথ্যা গল্প কাহিনী মনে হয় এবং কয়েক ঘন্টা ধরে রিসার্চ করার পর সে ক্লান্ত হয়ে পড়ে। তারপর তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে সেই অন্ধকার ঘরে বসেই মদ খেতে শুরু করে সে। তবে তার বোতলে মদ আগে থেকেই কম ছিল, যা খেয়ে সে বোতল খালি করে দেয় এবং মনে মনে ভাবতে থাকে যদি আরেক বোতল মদ পাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। ঠিক তখনই হঠাৎ ঘরের আলো নিভে যায় এবং কিছুক্ষণ পর যখন আবার আলো জ্বলে ওঠে তখন তার সামনে রহস্যজনকভাবে একটি মদের বোতল পড়ে থাকতে দেখে সে। এটা দেখে তো সে আশ্চর্য হয়ে যায় এবং যখন সে সেই বোতলটিকে হাত দিয়ে ধরে দেখে তখন জানতে পারে যে এটি একটি আসল মদের বোতল। অর্থাৎ এই ঘরটি কোনো সাধারণ ঘর ছিল না, এই ঘর যে কোনো ইচ্ছা পূরণ করতে পারত। তো যাই হোক, পরের দিন সকালে নাদিয়ার ঘুম ভাঙে। সে দেখে ম্যাট বিছানায় নেই। তাই সে ম্যাটকে খুঁজতে শুরু করে পুরো বাড়িতে এবং খুঁজতে খুঁজতে সেই ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে
পুরো ঘরটি অনেক দামি দামি পেইন্টিং এবং নতুন জিনিসে ভরা ছিল এবং ম্যাট খুবই খুশি ছিল। ম্যাট নাদিয়াকে জানায় যে এই ঘরের যে কোনো ইচ্ছাকে পূরণ করার ক্ষমতা আছে। তোমার যা কিছু চাই শুধু তোমার মন থেকে চাও এবং তা তোমার সামনে পরক্ষণে হাজির হয়ে যাবে। এটা শুনে নাদিয়ার কাছে ম্যাটের কথা একটি মজা মনে হয়, তাই সে ম্যাটকে নিয়ে হাসতে শুরু করে। ম্যাট বলে যে তুমি একবার চেষ্টা করে দেখো না। তখন নাদিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমার এই মুহূর্তে একটি চাকরির দরকার, তাই সেটা আমি চেয়ে নিই। তখন ম্যাট তাকে বোঝায় যে এই ঘর চাকরি দিতে পারে না, তুমি এর কাছ থেকে কোনো জিনিস চাও। এরপর নাদিয়া চোখ বন্ধ করে প্রায় $1000 চেয়ে বসে এবং পলক ফেলতে না ফেলতেই তাদের সামনে $1000 চলে আসে। কিন্তু তখনও নাদিয়ার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই সে এবার $1 মিলিয়ন চেয়ে বসে এবং আগের মতো এবারও তারা $1 মিলিয়ন পেয়ে যায়। এখন নাদিয়ারও বিশ্বাস হয়ে যায় যে এই ঘরটি কোনো সাধারণ ঘর নয়, বরং সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে এই ঘরের কাছে। আর তারপর তারা দুজনেই এই ঘর থেকে একটির পর একটি জিনিস চাইতেই থাকে এবং একের পর এক সেই জিনিসগুলি তাদের সামনে হাজির হয়ে যায়। তারা দামি ওয়াইন, দামি পোশাক, হিরে, সোনা এবং খাবার দাবারের জিনিস এবং প্রচুর পরিমাণে টাকা ওই ঘর থেকে চেয়ে নেয়। তারা দুইজনেই রাতারাতি কোটিপতি হয়ে যায় এবং সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। রাতে নাদিয়া ম্যাটকে জিজ্ঞাসা করে যে আমরা সব কিছুই তো পেলাম, তবে একটা প্রশ্ন রয়েছে, এই ঘর তাদের ইচ্ছাগুলো পূরণ করছে কিভাবে? তবে ম্যাট তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই বলে আমাদের এই বিষয়ে একেবারেই ভাবা উচিত নয়, আমাদের শুধু এই ভালো সময়টা উপভোগ করা উচিত। এভাবেই তারা দুজনেই পরের বেশ কয়েকদিন কোটিপতিদের মতো জীবনযাপন করতে শুরু করে। প্রতিবারই যখন তাদের কোনো জিনিসের প্রয়োজন হতো তখন ওই ঘরের কাছ থেকে তারা চেয়ে নিত, আর সেই সময় বাড়ির সকল আলো জ্বলতে নিভতে শুরু করত এবং তাদের সব ইচ্ছাগুলি ওই ঘর তখনই পূরণ করে দিত। কিন্তু তারা আদেও জানত না ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে। তারা প্রতিদিন নাচ করত, পার্টি করত এবং খুব মজা করে জীবন কাটাত। যদিও এই ঘর তাদের সব কিছু স্বপ্ন পূরণ করতে পারত, কিন্তু জীবনে তাদের সব থেকে বড় একটা ইচ্ছা ছিল, সেটাও এই ঘর পূরণ করতে পারত। কিন্তু তারা দুজনেই সেই জিনিসটি এই ঘরের কাছে চাইতে ভয় পাচ্ছিল। আর সেই জিনিসটি অন্য কিছু নয়, বরং একটি বাচ্চা, কারণ তাদের কোনো বাচ্চা ছিল না। নাদিয়াকে এতটা দুঃখিত দেখে একদিন ম্যাট তাকে বাচ্চাদের একটি দোলনা গিফট দেয়, যা এটার ইঙ্গিত ছিল যে তাদের বাচ্চার জন্য আরেকবার চেষ্টা করা উচিত। ম্যাট নাদিয়াকে বোঝায় যে আমাদের আরও একবার চেষ্টা করা উচিত, কিন্তু নাদিয়া তার কথা শোনে না, কারণ এর আগেও তার 2 বার গর্ভপাত হয়েছিল আর সেই কষ্ট আর সে সহ্য করতে চায় না। আর এই কারণেই সে ভিতর ভিতর অনেকটাই দুঃখে কষ্টে জীবন কাটাত। তবে শেষমেশ নাদিয়া খুব বড়সড় একটা সিদ্ধান্ত নেয়। সে একদিন ম্যাটের চোখের আড়ালে সেই ঘরে গিয়ে একটি বাচ্চা চেয়ে বসে এবং একটি বাচ্চা সে পেয়েও যায়। এরপর ম্যাট এসে যখন নাদিয়াকে বাচ্চার সাথে দেখে তখন সে খুবই রেগে যায় তার উপর এবং নাদিয়াকে বকাবকি করতে থাকে। সে বলে আমার অনুমতি ছাড়া বাচ্চা নেওয়া তোমার উচিত হয়নি, এবং এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয়। নাদিয়া বলে সে এই শর্টকাটে বাচ্চা নেওয়াটাই ঠিক বুঝেছে, যাতে গর্ভপাত বা বাচ্চা হওয়ার যন্ত্রণা তাকে সহ্য করতে না হয়। এছাড়াও আমরা দুজনেই এই বাচ্চার সাথে খুবই খুশি থাকব। কিন্তু ম্যাট এই বাচ্চাটিকে মেনে নিতে একেবারেই রাজি ছিল না এবং সে নাদিয়াকে বলে তুমি এক্ষুনি সেই ঘরে গিয়ে এই বাচ্চাটিকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা করো। ম্যাটের বারবার বলাতে এখন নাদিয়া না চাইতেও সেই ঘরে আসে, কিন্তু বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে সে আর সেটি করতে পারে না। বাচ্চাটিকে ম্যাটের হাতে তুলে দেয়। এখন কোলে বাচ্চা নিয়ে ম্যাটও ইমোশনাল হয়ে পড়ে এবং সেও এই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে পারে না, যার ফলে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আজ থেকে এই বাচ্চাটিকে তারা দুজনে মিলেই তাদের সন্তানের মতো বড় করবে এবং এভাবেই তারা দুজনেই একটি বাচ্চার বাবা মা হয়ে যায়। এখন বাচ্চাকে নিয়ে নাদিয়া তো খুবই খুশি ছিল, কিন্তু ম্যাটের এই বাচ্চার প্রতি একদমই কোনো আকর্ষণ ছিল না এবং ম্যাট এই ঘর সম্পর্কে আরও তথ্য জানতে চাইছিল। তাই সে আবার ওই বাড়ির রহস্য সম্পর্কে রিসার্চ করতে শুরু করে এবং জানতে পারে সেই ছেলেটি যে এই বাড়ির মালিক অর্থাৎ তার বাবা মাকে মেরে ফেলেছিল সে এখনও জীবিত আছে এবং একটি মানসিক হাসপাতালে জীবন কাটাচ্ছে। এটা জানার পর ম্যাট সেই ঘরের টাকার পাহাড় থেকে কিছুটা টাকা নিজের পকেটে ভরে নেয় এবং খুব তাড়াতাড়ি জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। সে একটি মানসিক হাসপাতালে পৌঁছায় যেখানে বর্তমানে জন বন্দী ছিল। হাসপাতালে পৌঁছানোর পর নার্স ম্যাটকে জিজ্ঞাসা করে আপনি কি কারণে জনের সাথে দেখা করতে চান? আপনি কি একজন রিপোর্টার? কারণ গত 45 বছরে জনের কোনো পরিবারের সদস্যই তার সাথে দেখা করতে আসেনি। এটা শুনে ম্যাট মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি একজন রিপোর্টার।
কিছুক্ষণ পর একটি ঘরে জন তার সাথে দেখা করার জন্য আসে। বর্তমানে জন অনেকটাই বুড়ো হয়ে গিয়েছিল। সে এসে পিছনের টেবিলে বসে একটি অদ্ভুত কথা বলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এটা শুনে ম্যাটের কিছু অবাক লাগে এবং সে সরাসরি জনকে জিজ্ঞাসা করে, তুমি এই ঘর সম্পর্কে কি জানো এবং তুমি তোমার বাবা মাকে কেন মারলে? তখন জন অদ্ভুতভাবে বলে, আমি ওই দম্পতিকে মারিনি, বরং সেই ঘরটি আমাকে দিয়েই কাজ করিয়েছে। জন এখানে তার বাবা মাকে দম্পতি বলে পরিচয় দেয়, কিন্তু কি কারণে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর জন হেসে বলে, আমি জানি যে তুমি এখন খুব মজা করছো, প্রচুর খাওয়া দাওয়া এবং দামি ড্রেস পরছো, কিন্তু তাড়াতাড়ি এর মূল্য তোমাদেরকে দিতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছেড়ে চলে যাও। এসব শুনে ম্যাটের মনে হয় জনের মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে তার সাথে আর কথা না বলে বাড়ি ফিরতে শুরু করে। রাস্তায় সে তার গাড়িতে পেট্রোল ভরার জন্য গাড়িটিকে পেট্রোল পাম্পে দাঁড় করায়। পেট্রোল ভরানোর পর যখন ম্যাট কর্মচারীকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, তখন তার হাতে টাকার বদলে ছাই বেরিয়ে আসে। এটা দেখে সে অবাক হয়। সে তো অনেকগুলি টাকা পকেটে রেখেছিল। তবে যাই হোক, সে বুঝতে পারে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে সেই ঘরে। তাই খুব তাড়াতাড়ি অন্য পকেট থেকে টাকা মিটিয়ে সোজা বাড়ি পৌঁছায় সে। তার মাথায় একটা কথাই ঘুরছে, সে প্রচুর টাকা নিজের পকেটে রেখেছিল, তাহলে হঠাৎ সেই টাকা কোথায় গেল? এখন ম্যাট কি করে, সেই ঘর থেকে কিছুটা টাকা নিয়ে বাইরে জানালা দিয়ে ফেলে দেয় এবং অবাক করার বিষয়, সে দেখে যে সেই টাকা হঠাৎ করেই উধাও হয়ে গেছে। মানে সেই টাকাগুলি ছায়ে পরিণত হয়ে যায়। এরপর ম্যাট একটি পেন্টিং তুলে নেয় এবং তার অর্ধেক অংশ ঘরের ভিতরে এবং বাকিটা বাইরে রাখে। কিছুক্ষণ পর সে দেখে যে অংশটি ঘরের বাইরে আছে তা পুরনো হয়ে ছায়ে পরিণত হয়ে যায় এবং বাকি অংশটি ঠিক তেমনই থাকে। এটা দেখে ম্যাট বুঝতে পারে তার এই ঘর থেকে পাওয়া কোনো জিনিসই বাড়ির বাইরে নিয়ে যেতে তারা পারবে না, নইলে সেই জিনিস প্রথমে পুরনো হয়ে পরে ছায়ে পরিণত হয়ে যাবে। ম্যাট এই রহস্য আরও জানার জন্য ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে, যাতে সে জানতে পারে এই ঘরে কি লুকিয়ে আছে। কিন্তু দেওয়ালের ভিতরে জড়িয়ে থাকা তার ছাড়া আর কিছুই পায় না সে। সব জায়গায় শুধু তার আর তার ছিল। অন্যদিকে নাদিয়া বাচ্চা পেয়ে বেশ খুশিই ছিল। তার দিন বেশ ভালোই কাটছিল। সে বাচ্চাটিকে নিয়ে বাড়ির বাগানে ঘোরার জন্য যায়। তবে ম্যাট তখনই তাকে বাধা দেয় এবং বলে যে বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়। কিন্তু সেই ঘরের আসল রহস্য তাকে বলতে পারে না। তবে সে নিজে বুঝতে পেরেছিল যা কিছুই তারা এই ঘর থেকে পেয়েছিল সেটা এখন এখান থেকে বাইরে বের করলেই ছাই হয়ে যাবে। কিন্তু ম্যাটের মানা করা সত্ত্বেও নাদিয়া বাচ্চাটিকে নিয়ে বাইরে নিয়ে যায়। আর বাইরে নিয়ে যেতেই বাচ্চাটি জোরে জোরে কাঁদতে শুরু করে এবং তার গায়ের রং পরিবর্তন হতে থাকে। এটা দেখে নাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নাদিয়ার আওয়াজ শুনে ম্যাট দৌড়ে তার কাছে যায় এবং দুজনকেই তুলে ঘরের ভিতরে নিয়ে আসে। কিন্তু তখনই তারা একটি অদ্ভুত জিনিস দেখে। সেই বাচ্চাটি আর ছোট বাচ্চা থাকে না, বরং সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 8 বছরের ছেলে হয়ে যায়। এর মানে হলো ঘরের বাইরে ওই ঘর থেকে তৈরি করা কোনো জিনিস নিয়ে গেলেই সেটি পুরনো হয়ে ছায়ে পরিণত হয়ে যায়। তবে আর যাই হোক, ম্যাটকে এবার পুরো সত্যটা তাকে বলতে হয় যে সেই ঘর আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু আমরা তার দেওয়া জিনিসগুলি বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারবো না। জিনিসগুলি বাইরে নিয়ে গেলেই সেটি ছায়ে পরিণত হয়ে যাবে। এটা শুনে নাদিয়া খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ না তারা ওই ঘর থেকে পাওয়া কোনো জিনিস ব্যবহার করতে পারবে নাকি তাদের বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে পারবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটিকে এই ঘরেই রাখবে, কখনো বাইরে যেতে দেবে না, নইলে সে মারা যাবে। এরপর থেকে এইভাবেই দিন কাটতে থাকে। নাদিয়া বাচ্চাটিকে ঘরের ভিতরেই সবকিছু শেখায়। সে তাকে নিজের ছেলের মতো বড় করে এবং নাম দেয় সেন। সেন অন্যান্য বাচ্চাদের থেকে বেশ আলাদাই ছিল। সে কারোরই কথা শুনত না এবং এক প্রকার সে অবাধ্য ছিল। আর তার আচরণ একেবারেই বাচ্চাদের মতো ছিল না। খাওয়ার সময় সে খাবার বাদ দিয়ে শুধু বরফ খেত। কিন্তু এই সমস্ত আচরণের সত্ত্বেও নাদিয়া সেনকে খুব ভালোবাসত। নাদিয়া প্রায় প্রতিদিনই তাকে বোঝাতো সে ঘরের বাইরে যেতে পারবে না, কারণ বাইরে খুব খারাপ লোক আছে। এটা শুনে সেন সবসময়ই খুবই হতাশায় থাকত এবং তার মনে এক প্রকার ভয় কাজ করত। ঘরের ভিতরেই কখনো সে জানালা এবং কখনো দরজা দিয়ে বাইরের জগৎটিকে দেখত। নাদিয়া যখনই বাড়ি থেকে বাইরে যেত বা বাড়ির ভিতরে আসতো, তখন সে দরজায় তালা লাগিয়ে দিয়ে যেত, যাতে সেন বাড়ি থেকে বাইরে না যেতে পারে। একদিন যখন সেন ঘরে খেলছিল, তখন সেখানে ম্যাট আসে। আর যেহেতু ম্যাটের সেনের প্রতি একদমই কোনো আকর্ষণ ছিল না, তাই সে সেনকে বকা দেয়, তোমার এখানে খেলা করা উচিত নয়, এখনই এখান থেকে চলে যাও। ম্যাটের কথা শুনে ভয়ে তার হাত থেকে স্নো গ্লোবটি নিচে পড়ে ভেঙে যায়। তার আচরণে সেন খুবই দুঃখ পায়।
সেই রাতেই ম্যাট এবং নাদিয়া ওই ঘর সম্পর্কে আলোচনা করছিল এবং সেন তাদের দুজনের ঘরের কাছে গিয়ে চুপি চুপি নাদিয়া এবং ম্যাটের কথাগুলি শুনতে শুরু করে। এতদিন সে ওই ঘর সম্পর্কে কিছুই জানত না, তবে এটা শুনে সেনের সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই সেই ঘরে এমন কিছু আছে যেটা থেকে সে একেবারে অজানা। তার মনে একটি প্রশ্ন জন্মায়, জানি না কেন এই দুজনে আমাকে বাড়ি থেকে বাইরে যেতে দেয় না আর সেই ঘর থেকে দূরে থাকতে বলে। মনে মনে তার কৌতূহল জন্ম নিলে সেন টর্চ নিয়ে সেই রাতেই বাড়িটিকে ভালোভাবে দেখতে শুরু করে এবং দেখতে দেখতে সে সোজা বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে প্রচুর জট পাকানো তার ছিল। সে সব কিছু দেখার পর অবশেষে সে ওই ঘরে গিয়ে পৌঁছায় এবং এখানেই সে সমস্ত রহস্য জানতে পারে। সারা রাত ধরে পুরো বাড়িতে আলো জ্বলতে নিভতে থাকে, কিন্তু ম্যাট আর নাদিয়া ঘুমিয়ে থাকার কারণে কিছুই লক্ষ্য করতে পারে না। পরের দিন সকালে যখন ম্যাটের ঘুম ভাঙে তখন সে তার পাশে একটি নতুন স্নো গ্লোব পড়ে থাকতে দেখে এবং এর সাথেই ভাঙা গ্লোবটি কিছুটা দূরে দেখতে পায়। এটা দেখে সে আসলে চিন্তিত হয়ে পড়ে যে এই নতুন গ্লোবটি কে বানালো। ম্যাট সোজা নাদিয়ার কাছে যায় এবং তাকে জাগিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি একটি নতুন গ্লোব চেয়েছিলে ওই ঘরটি থেকে? নাদিয়া বলে, না, আমি এই গ্লোব চাইনি। তখনই সেই মুহূর্তে আলো জ্বলতে নিভতে শুরু করে। সে বুঝতে পারে যে এই সমস্ত কাজ সেনের। তারা দুজনেই দ্রুত সেই ঘরের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে তারা যা দেখে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। এখন যেহেতু সেনকে বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া হতো না, তাই সে মনের মধ্যে বাইরে যাওয়ার ইচ্ছা রেখে সেই ঘর থেকে নিজের জন্য একটি খুব বড় আউটডোর এরিয়া চেয়ে নেয়, যেখানে একটি খোলা আকাশ এবং বিশাল বড় একটি জঙ্গল ছিল এবং সেন বেশ মজায় সেখানে খেলছিল। নাদিয়াও তার ছেলের তৈরি করা এই নতুন জগৎটি দেখে খুশি হয় এবং তার সাথে খেলতে শুরু করে। কিন্তু ম্যাট সেনের এই কাজটিতে একেবারেই খুশি ছিল না, কারণ তার ভয় ছিল যে যদি সেই ঘর থেকে বন্দুক বা অন্য কোনো ভুল জিনিস চেয়ে নেয় যাতে তাদের জীবন বিপদের মধ্যে পড়তে পারে। তাই সে সেনকে রেগে গিয়ে টানতে টানতে আবার বাড়ির ভিতরে নিয়ে আসে। এখন ম্যাট সেই ঘরে তালা দিয়ে চাবি নিজের কাছে সাবধানে রেখে দেয় এবং সেনকে সেই ঘরে যেতে বারণ করে। কিন্তু নাদিয়া মোটেও ম্যাটের এই আচরণে খুশি ছিল না। সে ম্যাটকে বাধা দিয়ে বলে, আমরা আগেই সেনকে বাড়ি থেকে বাইরে যেতে দিই না। এখন সে নিজের জন্য একটি আউটডোর এরিয়া তৈরি করেছে, তাই আমাদের তাকে সেখানে যেতে বারণ করা একেবারেই ঠিক নয়, আর সেখানে তো তার প্রাণেরও কোনো ঝুঁকি নেই। কিন্তু ম্যাট নাদিয়ার কথা শোনে না এবং বলে, আমার ভয় হচ্ছে কোথাও সে ভুল করে সেই ঘর থেকে এমন কিছু চেয়ে না বসে যাতে আমরা দুজনেই বিপদে পড়ি। ঠিক তখনই ফোনের ঘন্টা বেজে ওঠে। সেন ফোন তুলে নেয়, কিন্তু দ্রুত ম্যাট তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে নিজে কথা বলতে শুরু করে। অন্যদিকে কলে জন ছিল। সে সেনের আওয়াজ শুনে বুঝে যায় যে ম্যাট সেই ঘর থেকে একটি বাচ্চা চেয়েছে। এখন ম্যাটও তার কাছে আর কোনো কথা লুকায় না এবং বলে, আমরা এই বাচ্চার হাত থেকে নিজেদের প্রাণ কিভাবে বাঁচাবো। এদিকে রান্নাঘরে রাখা অন্য একটি ফোন থেকে নাদিয়া তাদের দুজনের সব কথা লুকিয়ে শুনতে থাকে। জন এখানে তাকে তার জীবনের ইতিহাস সম্পর্কে জানায়। আমিও সেই ঘরেরই সৃষ্টি। সেই দম্পতি আমাকে ওই ঘর থেকে চেয়েছিল, আর আমি ওই দম্পতিকে এই কারণেই মেরেছিলাম কারণ আমিও বাইরের পৃথিবী দেখতে চেয়েছিলাম। কিন্তু যখনই আমি বাড়ি থেকে বাইরে যেতাম তখনই আমার বয়স বাড়তে শুরু করত এবং এরপর যখন আমি ওই ঘরটিকে জিজ্ঞাসা করলাম তখন সে আমাকে বলল, যদি তুমি এই বাড়ি থেকে বাইরে যেতে চাও তাহলে তোমাকে সেই মানুষটিকে মারতে হবে যে তোমাকে এই ঘর থেকে চেয়েছিল। এই কারণেই আমি ওই মহিলা এবং তার স্বামীকে মেরে ফেলেছিলাম যারা আমাকে ওই ঘর থেকে চেয়েছিল, আর আজ এই কারণেই আমি এই জেলে রয়েছি। আমার কাহিনী একেবারেই সেনের মতো। তাই যদি তোমরা সেনকে বাঁচাতে চাও এবং তাকে বাইরের পৃথিবী দেখাতে চাও তাহলে তোমাদেরকে সেই মানুষটিকে মারতে হবে যে সেনকে ওই ঘর থেকে চেয়েছিল। এখন যদি তুমি সেনকে ইচ্ছা করে চেয়ে থাকো তাহলে তোমাকে নিজেই মরতে হবে, আর যদি তোমার স্ত্রী সেনকে চেয়ে থাকে তাহলে তাকে মারতে হবে। তাদের এই সমস্ত কথা অন্যদিকে কলে নাদিয়াও শুনছিল। নাদিয়া এইসব কথা শুনে খুবই দুঃখিত হয় এবং সে তখনই গাড়ি নিয়ে বাড়ি থেকে চলে যায়। ম্যাট এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। এদিকে তার স্ত্রীও বাড়িতে নেই, সেও কোথাও চলে গেছে। নাদিয়া সেনকে একটি নতুন জীবন দেওয়ার জন্য নিজেকে মারার কথা ভাবে, কিন্তু সে সুসাইড করতে পারে না। অন্যদিকে ম্যাট খুবই চিন্তিত ছিল যে কেন হঠাৎ নাদিয়া তাকে কিছু না বলেই চলে গেল। রাতে ডিনার টেবিলে সেন ম্যাটকে বারবার জিজ্ঞাসা করতে শুরু করে, আমার মা কোথায়? আরও নানান রকম প্রশ্ন করে সে ম্যাটকে বিরক্ত করতে থাকে, যার কারণে সে রেগে গিয়ে সেনকে বলে, তুমি আসলে আমাদের ছেলে নও, না আমরা তোমার মা বাবা, তোমার কোনো মা বাবা নেই। এটা বলেই সে রেগে গিয়ে সেনকে বাইরে বার করে দেয়। সেন ভয়ে কাঁদতে কাঁদতে উপরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পারে
এইভাবে তার রাগ করা উচিত হয়নি। সে সেনের কাছে গিয়ে ক্ষমা চায় এবং সেই রাতে ম্যাট সেনের কাছেই ঘুমিয়ে পড়ে। যখন নাদিয়া আবার বাড়ি ফিরে আসে তখন এই দুজনকে একসাথে ঘুমোতে দেখে তার খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর ম্যাটের চোখ খুলে যায় এবং সে নাদিয়াকে বাড়ি ফিরে আসতে দেখে খুবই খুশি হয়। ম্যাট নাদিয়াকে বলে যে আমি তোমার জন্য খুবই চিন্তায় ছিলাম, সেনের সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। এছাড়াও আমি তোমার সাথে ঝগড়া করেছি। এই কথা বলতে বলতে তারা খুবই কাছাকাছি আসে এবং দুজনেই ইন্টিমেট হয়। তবে সেই সময় সেন গেটের ফাঁকা দিয়ে এই সব কিছুই দেখছিল এবং তার নিজের মনেও অদ্ভুত রকমের অনুভূতি হয়। এখন তারও এই সব কিছু জিনিস করতে ইচ্ছা হয়, তাই সে তাদের ঘুমানোর অপেক্ষা করতে থাকে। যখন তারা দুজনেই গভীরভাবে ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি এসে চাবিটি বার করে নেয় এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। পরের দিন সকালে ম্যাট এবং নাদিয়া ঘুম থেকে উঠে দেখে বাড়ির সামনের দরজাটি খোলা। তারা বুঝতে পারে যে সেন বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে। সেনকে নিয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, সে কি মারা গেল? কিন্তু তখনই বাড়ির ভিতরে একটি আলাদা সেনকে তারা দেখতে পায়, কারণ সেন এখন অনেকটাই বড় হয়ে গেছে। কারণ ওই ঘর থেকে চাওয়া যে কোনো জিনিস এই বাড়ির বাইরে গেলেই তাদের বয়স এমনিতেই বাড়তে থাকে, কিন্তু সেই জিনিস বেশিক্ষণ থাকলে সেটির বয়স বাড়তে বাড়তে শেষ পর্যন্ত সেটি ছায়ে পরিণত হয়ে যায়। হঠাৎই সেন নাদিয়া এবং ম্যাটের দিকে বন্দুক তাক করে, তাদের হুমকি দিতে থাকে। তখন নাদিয়া তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো রকম কথা শোনে না। এর মাঝেই ম্যাট সুযোগ বুঝে সেনের উপর হামলা করে দেয় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু তাদের লড়াইয়ের সময় নাদিয়ার ধাক্কা লাগে, যার ফলে সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর নাদিয়ার জ্ঞান ফিরলে ম্যাট তাকে জানায় সেনের ভুল করে গুলি লাগার কারণে সে মারা গেছে। এটা শুনে নাদিয়া কাঁদতে শুরু করে, কারণ সে তাকে ছেলের মতো ভালোবাসত। ম্যাট তাকে শান্ত করে আবার বাড়ির ভিতরে নিয়ে যায়। তবে এখানেই এক রহস্য লুকিয়ে রয়েছে, কারণ এখন যে ম্যাট নাদিয়াকে তুলে বাড়িতে নিয়ে যায় সে আসলে ম্যাট নয়, বরং সেন। এদিকে অন্য ঘরে যেখানে তাদের লড়াই হয়েছিল আসল ম্যাটের সেখানে জ্ঞান ফিরে আসে এবং পুরো বাড়িতে নিজের স্ত্রীকে খুঁজতে শুরু করে। তখনই বাড়ির লাইটগুলি আবারও জ্বলতে নিভতে শুরু করে, যার ফলে সে সেই ঘরের দিকে ছুটে যায়। তবে অন্যদিকে নাদিয়া একেবারেই বুঝতে পারে না যে তার সাথে থাকা লোকটি ম্যাট নয়। কিন্তু তখনই নাদিয়া ম্যাটের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে, কারণ সে খাবার খাওয়ার সময় বরফ বেশি খাচ্ছিল, আর ছোট থেকেই সেন বরফ খেতে পছন্দ করত। যার ফলে নাদিয়া বুঝতে পারে যে এটা ম্যাট নয়, বরং সেন। সে ওই ঘরের মাধ্যমে ম্যাটের রূপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। অন্যদিকে আসল ম্যাট বুঝতে পারে যে সে একা এই বাড়িতে ফেঁসে গেছে। সেন তার স্ত্রীকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে গেছে। এখন সে এই বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য পুরো শক্তি লাগিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে, কারণ সে জানত সেন তাকে তার বানানো জগতে নিয়ে গেছে। অবশেষে সমস্ত তার পার করে সে সেই জগতে পৌঁছে যায়, যেখানে সেন একটি একই রকমের ঘর বানিয়েছিল, যাতে নাদিয়া বুঝতে না পারে যে তারা সেনের ইচ্ছার মাধ্যমে বানানো জায়গায় রয়েছে। অন্যদিকে ম্যাট দেখে সেন জায়গাটিকে আরও বড় করে তুলেছে। সেটাও বুঝে গিয়েছিল যে সেন তার মতো রূপ নিয়ে নাদিয়াকে অপহরণ করে এই বাড়িতেই রেখেছে এবং যে কোনো উপায়ে সে তার সাথে ইন্টিমেট হতে চায়। এটা বোঝা মাত্রই নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ম্যাট ওই বাড়ির দিকে দৌড়াতে শুরু করে এবং সজোরে গেটে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায়, যেখানে সেন নাদিয়ার সাথে জোর করার চেষ্টা করছিল। ম্যাটকে ভিতরে আসতে দেখে সেন আবার তাকে মারার জন্য এগিয়ে আসে। এখন এখানে নাদিয়াও চিনতে পারে না যে আসল ম্যাট কোনটি, কারণ তারা দুজনেই একেবারে একই রকম ছিল এবং তারা দুজনেই নাদিয়াকে একই কথা বলছিল, আমার সাথে চলো, আমি আসল ম্যাট। এখন নাদিয়া বুদ্ধি করে সেনের নাম ধরে ডাকে, যেটা শুনেই সেন তার দিকে তাকাতেই নাদিয়া বুঝতে পারে যে এটাই আসল সেন। সে সেনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে পড়তেই সে আবার তার আসল রূপে চলে আসে। ওদিকে ম্যাট এবং নাদিয়া ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না, কারণ সেন ওই ঘর থেকে তাদের এই বাড়িতেই ফেঁসে থাকার ইচ্ছা চেয়েছিল, যার ফলে অনেকবার চেষ্টা করার পরেও তারা এই বাড়ি থেকে বেরোতে পারে না। তখন ম্যাট ঠান্ডা মাথায় সেখান থেকে বেরোনোর কোনো উপায় ভাবতে শুরু করে। এখানে ম্যাট চালাকি করে ওই ঘর থেকে এমন একটি ইচ্ছা চায় যেটা অবশেষে তাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে। সে বলে, আমাদের দুজনের ক্লোন এই বাড়ির ভিতরেই থেকে যাক, তবে আমরা যেন এই বাড়ির বাইরে বেরিয়ে পড়ি। ঠিক তখনই হঠাৎ সেখানে সেনও এসে যায় এবং ম্যাটের পেটে ছুরির আঘাত করে। এরপরে সে নাদিয়াকে বোঝাতে শুরু করে যে তুমি ম্যাটকে ভুলে যাও এবং আমার সাথে থাকো। এই কথা বলতে বলতেই সে দেখে এই ম্যাট এবং নাদিয়া আসল নয়, বরং তারা ক্লোন। আসলে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল দিয়ে পালাতে শুরু করেছে। সেও তাদের পিছনে দৌড়াতে শুরু করে। ম্যাট এবং নাদিয়া দৌড়াতে দৌড়াতে তাদের আসল বাড়িতে পৌঁছে যায়।
সে তাদের পিছু করতে করতে সেখানেও পৌঁছায়। ম্যাটকে দেখা মাত্রই সে দৌড়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে ম্যাট বুদ্ধি করে সেনকে জোরে চেপে ধরে নিজের সাথে বাড়ির বাইরে নিয়ে চলে যায়। আর বাইরে যেতেই সেন বুঝতে পারে সে বিপদে আছে, কারণ এখন সে বাড়ির বাইরে। তাই সে ছুটে বাড়ির ভিতরে ঢুকতে গেলেই নাদিয়া দরজা বন্ধ করে দেয়। এখন এখানে সেন নাদিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করে, দয়া করে আমাকে ভিতর আসতে দাও মা, দরজাটা খোলো। কিন্তু নাদিয়া এখন বুঝে গেছিল এই সব কিছুই তার নাটক। সেন তার চোখের সামনে ধীরে ধীরে বয়স্ক হতে থাকে এবং তার শরীর গলতে শুরু করে, যার ফলে শেষমেশ ছায়ে পরিণত হয়ে তার মৃত্যু হয়ে যায়। নাদিয়া তার শরীরের ছাই হাতে তুলে নিয়ে কাঁদতে থাকে, কারণ আর যাই হোক সে তাকে মা মনে না করলেও নাদিয়া তাকে নিজের ছেলে ভেবেছিল। তবে যাই হোক, ম্যাট তাকে সান্ত্বনা দেয় এবং সেই বাড়ি ছেড়ে তারা সারা জীবনের মতো চলে যায়। এরপর বেশ কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যাট এবং নাদিয়া বর্তমানে একটি হোটেল ভাড়া করে রয়েছে। কিন্তু একদিন নাদিয়া তার প্রেগন্যান্সি টেস্ট করে এবং অবাক করার বিষয়, রিপোর্টে পজিটিভ আসে। কিন্তু প্রশ্ন হলো একটি, এই সন্তানটি কার, ম্যাটের নাকি সেনের? এবং এখানে সেই হোটেলের লাইট ঠিক একইভাবে জ্বলতে নিভতে শুরু করে। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে মুভিটির এন্ডিং খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করা হয়নি, কিন্তু আমার মনে হয় মুভিতে হয়তো এখনও তারা ঘর থেকে চাওয়া কোনো ইচ্ছার মধ্যেই বসবাস করছে, আর তার পেটের বাচ্চাটি ম্যাট নয় বরং সেনের। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।